ক্যান্সার শব্দটি অত্যন্ত কর্কশ এবং আমরা শুনতেই খুব ভয় লাগে। ক্যান্সার মানেই কি মৃত্যু ভয়, নাকি এই ক্যান্সারে আমরা আবার চিকিৎসা নিয়ে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারি? এই প্রসঙ্গে আজকে আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন এদেশে স্বনামখ্যাত একজন চিকিৎসক, অত্যন্ত সামাজিক মানুষ, এবং আমরা জানি যে এই মুহূর্তে সারা বাংলাদেশে কি ক্যান্সার চিকিৎসায় এবং ক্যান্সার চিকিৎসায় নেতৃত্ব দেবার জন্য যিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত। স্যার, আমরা ক্যান্সার নিয়ে কাজ করছি, আপনি অনেক দিন ধরে ক্যান্সারের চিকিৎসায় সাধারণ মানুষের জন্য কাজ করছেন। আমরা একটু স্যার এই পর্যায়ে জানতে চাচ্ছি যে ক্যান্সার হলেই সাধারণত মানুষ মনে করে যে তাকে মৃত্যুবরণ করতে হবে এবং তার হয়তো আয়ু শেষ হয়ে গেছে। আসলে কি আমরা এটাই মনে করব, নাকি ক্যান্সারের চিকিৎসায় মানুষ ভালো হতে পারে? না, ক্যান্সার চিকিৎসায় মানুষ শতভাগ ভালো হয়ে যেতে পারে যদি আমরা সূচনাতে নির্ণয় করতে পারি। ক্যান্সারের কতগুলো লক্ষণ আছে, যে লক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন খুসখুসে কাশি, অনেক দিন থেকে ভালো হচ্ছে না, 2 মাসের বেশি, কাশির সাথে রক্ত যাচ্ছে অনেক দিন ধরে, অথবা শরীরের ওজন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই কমে যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, পায়খানার সাথে রক্ত যাচ্ছে, পায়খানার স্বভাবের পরিবর্তন হচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা পায়খানা, শরীরে চাকা বা পিণ্ড কোনো জায়গাতে ক্রমশ বাড়ছে, এবং এই যে ঘটনাগুলো ঘটছে, অথবা এমন কোনো ইনফেকশন বা এমন কোনো আলসার, ক্ষত যেটা কখনোই ভালো হচ্ছে না, অনেক দিন থেকে ভালো হচ্ছে না, এই ধরনের বিষয় যখনই ঘটবে তখনই যদি আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে আমরা রোগটা কিন্তু দ্রুত নির্ণয় করতে পারবো। এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হলে, যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, স্তন ক্যান্সারের ক্ষেত্রে যদি আপনি স্তন ক্যান্সারে যদি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করেন, চেষ্টা করেন গোসলের পরে, মাসিকের 7 দিন পরে, অথবা যাদের মাসিক বন্ধ তাদের ক্ষেত্রে কিন্তু মাসের যে কোনো একদিন, তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু চাকা বা পিণ্ডটা আবিষ্কার করে ফেলতে পারবেন, এবং তখন যদি চিকিৎসককে দেখান তাহলে কিন্তু আপনি সুস্থ যেতে পারবেন। যে কোনো দুরারোগ্য রোগ, ক্যান্সার কিন্তু আজকের দিনে শতভাগ চিকিৎসা করে সুস্থ করা সম্ভব। ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে উত্তরটি দিয়েছেন, এবং আমরা এটা আশাবাদ ব্যক্ত করতেই পারি যে সাধারণ মানুষ ক্যান্সার হলে চিকিৎসা আছে এবং সে ভালো হয়ে যেতে পারে। আমরা একটু জানতে চাই যে ক্যান্সারের বংশগতির সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা আসলে ক্যান্সারের যেই জীবনযাত্রার কারণে আমাদের বিশেষ করে তরুণদের মধ্যেও কিন্তু আমরা ক্যান্সার দেখছি, এটি কি আসলে তার বংশগতির কারণে, নাকি সাধারণত তার অভ্যাসগত কারণে এটা হতে পারে? ক্যান্সারের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি দুইটা একটা বলে রাখি, কারণ একটা হলো ধূমপান 30 ভাগ ক্যান্সারের জন্য দায়ী। আমাদের জীবনযাত্রার মধ্যে একটা অন্যতম একটা কারণ হলো যে আমরা শারীরিক পরিশ্রম করি না। যদি আমরা 30 মিনিট শারীরিক পরিশ্রম প্রতিদিন করি তাহলে কিন্তু ক্যান্সারের হার কমে যাবে। আমরা যদি খাদ্যাভ্যাসে যে আমাদের খাদ্যে যে ভেজালমুক্ত খাবার খেতে পারি তাহলে কিন্তু ক্যান্সার কমে যাবে, কারণ 30 ভাগ ক্যান্সারের কারণও কিন্তু ভেজালযুক্ত খাবার। আমাদের পরিবেশের মধ্যে অনেক বিষয়বস্তুগুলো আছে, যেমন ঢাকার বাতাস, দূষিত বাতাস, আমাদের পানি যদি দূষিত, এইগুলোর থেকেও যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে কিন্তু ক্যান্সারের আরও কমে যাবে। তার অর্থ হলো আমরা যদি চেষ্টা করি এগুলোর থেকে একটু দূরে থাকতে চাই, একটা আমরা উত্তর পেলাম। আরেকটা উত্তর হলো যদি বংশগতির সাথে সম্পর্কের কথা, যে আমরা জানি যে স্তন ক্যান্সারের ক্ষেত্রে 8 থেকে 10% বংশগতির একটা সম্পর্ক আছে, কিন্তু সবার ক্ষেত্রে না। তো বংশগতির পার্সেন্টেজটা অনেক কম, কিন্তু বংশগতিকে উপেক্ষা করা যাবে না। সামনে কোরবানি ঈদ, আমরা আসলে উৎসব পার্বণে আমরা বাঙালিরা অত্যন্ত উৎসব পাগল মানুষ। আমরা অনেক সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এটি আপনার ক্যান্সারের রোগীরাও কিন্তু অনেক সময় হয়তো মনে করছেন যে আর আমরা হয়তো বেশি খাওয়া যাবে না। আসলে খাওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণটা স্বাভাবিক, বা রোগী যারই জন্য হোক সবার ক্ষেত্রে কিন্তু একটা পরিমাপ থাকা দরকার। ক্যান্সার রোগীদের জন্য কোনো কি বলবেন আপনি স্যার? না, প্রথমত আমি বাংলাদেশে ক্যান্সারের যত রোগী আছেন সবাইকে আমি ঈদের শুভেচ্ছা দিতে চাই, এবং আমি সবাইকে বলতে চাই যে আপনারা মনোবল শক্ত রাখেন, চিকিৎসাটা ঠিক মতো নেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন, এবং সুস্থতাই ইনশাল্লাহ আপনাদের মননশীলতা ভালোভাবে থাকার জন্য যথেষ্ট। শুধু খাবারের ক্ষেত্রে আমি যেটুকু বলি, হ্যাঁ উৎসব পার্বণে তো খেতে হবে, আমরা এই সমস্ত ঈদগুলোতে আমরা সেভাবে সময়গুলোকে কাটাই, কিন্তু আমরা কতখানি খাবো? আমরা অল্প অল্প করে কিছু পরিমাণ খাবো, অনেক বেশি পরিমাণ খাবো না, তাহলে কিন্তু আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো।
স্যার আমরা এই সময় প্রযুক্তির যুগ, আমরা মোবাইল ব্যবহার করি, ডিভাইস ব্যবহার করছি, মোবাইলের এবং মোবাইলের টাওয়ারের রেডিয়েশনের কথা আমাদের মধ্যে ভয়ের কারণ একটি। আমরা অনেক সময় দেখে শুনি যে মাইক্রোওভেনে আমরা যেটাতে খাবার গরম করি সেখানে কোনো রেডিয়েশনের কোনো বিষয় রয়েছে কিনা, বা মোবাইল ব্যবহার করা অথবা মোবাইলের চার্জ যে দেয়া আমাদের কাছেই থাকে এই মোবাইলটি, এগুলো কি আসলে আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কিনা? অনেকগুলো জিনিস আসলে ক্যান্সারের সৃষ্টির সাথে গবেষণা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মোবাইল ফোন ব্যবহার নিয়ে দীর্ঘদিন থেকে অনেক ধরনের গবেষণা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি তথ্যপত্র পাওয়া যায় না। যেমন আমাদের যে কথাটা বলা হয়েছে রেডিও ওয়েভের কথা, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে এটা ক্যান্সারের সাথে সরাসরি কোনো সম্পর্ক নেই। মাইক্রোওভেনের কথা বলা হয়েছে, অন্যান্য জিনিসগুলো বলা হয়েছে, বা মোবাইল ফোনটা। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, মোবাইল থেকে অনেক রেডিয়েশন হয়। এটা কিন্তু আমরা যদি একটু নির্দিষ্ট দূরত্বে রাখতে পারি, এবং আমরা যদি আমরা অনেকেই যেটা করি যে আমরা ঘুমানোর সময় বিছানার পাশে মোবাইল রেখে চার্জ দিই, যেটা কিন্তু একদমই ঠিক না। এটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে, বিপদের কারণ হতে পারে, রেডিয়েশন থাকে। কিন্তু সাধারণত এই রেডিয়েশনকে আমাদের কাছে এখন পর্যন্ত যতগুলো গবেষণা আছে, কোনো গবেষণা বলে যে এটার সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ গবেষণা এটাকে নিশ্চিত করে না। চমৎকার স্যার বলছেন। আমরা আরেকটি বলছিলাম যে খাদ্যে ভেজাল আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে খাবারের ক্ষেত্রে ক্যান্সারের কি কোনো সংযোগ রয়েছে? খাদ্যের কারণে বা খাদ্যে ভেজালের কারণে কি আসলে ক্যান্সার হয় কিনা? খাদ্যে ভেজালের কারণে ক্যান্সার অবশ্যই হয়। আমরা জানি যে 30% ক্যান্সারের কারণ হলো খাদ্যে ভেজাল। আমরা যদি ফুড হ্যাবিটের কথা চিন্তা করি, আমরা একটা উদাহরণ আপনাকে দিতে পারি আমি, যেমন ক্রোমিয়াম আমাদের টেনারিতে যে বজ্র তৈরি হয়, সেখান থেকে কিন্তু পোলট্রির ফিড তৈরি হয়। পোলট্রির ফিডের মধ্যে যে এটা একটু আবার বলেন স্যার। ওকে, যে খাদ্যে ভেজাল থেকে বাংলাদেশে অনেক খাবার আছে যে খাবারের মধ্যে কিন্তু বাংলাদেশে অনেক খাবার আছে যে সমস্ত খাবারের কারণে কিন্তু ক্যান্সার হতে পারে। আমরা যেমন ধরি খাবারের ভেজাল কীরকম হয়, যদি একটা উদাহরণ দিই আপনি, যে আমাদের যে হাঁস মুরগির খাবার আছে, পশু খাদ্য আছে, বা মাছের খাবার আছে, এর মধ্যে কিন্তু ক্রোমিয়ামের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটা হলো ট্যানারিতে একটা বজ্র তৈরি হয়, বজ্রগুলোকে দিয়ে পরবর্তী পর্যায়ে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করার পরে ওগুলো দিয়ে কিন্তু এই সমস্ত খাবার তৈরি করা হয়, যার কারণে কিন্তু এটা বাংলাদেশে অ্যাডাল্টদের মধ্যে, ইয়াং অ্যাডাল্টদের মধ্যে, যারা তরুণদের মধ্যে কিন্তু ক্যান্সারের প্রাদুর্ভাব বাড়ছে শুধুমাত্র ফাস্টফুড খাওয়ার জন্য। এই ফাস্টফুডের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ক্রোমিয়ামের উপস্থিতি অনেক বেশি পরিমাণ হচ্ছে। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে জামালপুরে একটা ঘটনা ঘটেছে, যে মাটির মধ্যে লেড ইত্যাদি উপস্থিতি রয়েছে। আমরা জানি যে আমাদের পানির মধ্যে, ওয়াসার পানির মধ্যে আমরা লক্ষ্য করেছি যে ওখানে লেড পাওয়া যাচ্ছে, লেড পয়জনিং হচ্ছে বাচ্চাদের মধ্যে। তো এগুলো সবকটাই কিন্তু ক্যান্সারের সাথে সম্পৃক্ত। এই জিনিসগুলো কিন্তু আমাদের সতর্কভাবে খেয়াল করতে হবে। আমাদের আরেকটা জিনিস মনে রাখার দরকার, মাছে ফরমালিন যেমন দেয়া হচ্ছে, তারপরে পাশাপাশি যেমন কীটনাশক, আমাদের যে সমস্ত শাকসবজি আছে এগুলো কিন্তু ধুয়ে না খেলে, যদি আমরা না খাই, ফলমূলগুলো ধুয়ে না খেলে, ফলমূলের মধ্যে কিন্তু আমাদের অ্যাডাল্ট্রেশনের জন্য আম পাকানো, কলা পাকানো ইত্যাদির জন্য কিন্তু আমরা ব্যবহৃত হয়। এবং মুড়ি, যেগুলো আমাদের মুড়ি সাদা করানোর জন্য ইউরিয়া ব্যবহার করা হচ্ছে, জিলাপি করার জন্য ব্রেক অয়েল ব্যবহার করা হচ্ছে, টেক্সটাইল ডাই দেওয়া হচ্ছে, আমাদের যে বেগুনি তৈরি করা হয় সেটা দিয়েও কিন্তু টেক্সটাইল ডাই দেওয়া হয়। এইরকম করতে গিয়ে দেখা যাচ্ছে এগুলো সবকটা কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। সুতরাং খাদ্যে ভেজাল কিন্তু ক্যান্সারের একটা অন্যতম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে পড়তে পারে। সেজন্য আমরা যেন এই জায়গাটার মধ্যে সতর্ক থাকি, এবং সরকার যদি চায় এই জায়গাটাতে কিন্তু শক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং মৃত্যুদণ্ডও দিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য বলেছেন স্যার। ক্যান্সার রোগীদের মানসিক অবস্থা অনেক সময় খুবই খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে মানসিক রোগীও হয়ে যান অনেকে। এই জায়গাটিতে আসলে এটি মানসিক শক্তি হারিয়ে ফেললে কি ক্যান্সারের উপরে সেটি কি চাপ হিসেবে দেখা যায়? সেক্ষেত্রে কি চিকিৎসা রয়েছে, বা ক্যান্সার রোগীদের জন্য মানসিকভাবে তাদেরকে কোনো বিশেষ থেরাপি বা কোনো কৌশল রয়েছে কিনা চিকিৎসা ব্যবস্থায়? ক্যান্সার রোগীরা, এটা সত্যি যে ক্যান্সারের মতো রোগ যখন যে কোনো মানুষের হয়, সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে। তো চিকিৎসকদের অন্যতম কর্তব্য হলো তাদেরকে মানসিকভাবে বুস্ট আপ রাখা। এর অন্যতম একটা উপায় হলো, ভারতে একটি গবেষণায় দেখা গেছে যোগা যদি করা হয় বা শারীরিক কিছু পরিশ্রম, অল্প অল্প পরিশ্রম করা হয়, এবং মানসিকভাবে যদি ভালো থাকা হয়, পারিবারিক সহযোগিতা যদি না থাকে, তাহলে এটা একটি সমস্যা। কারণ ক্যান্সার
যারা আক্রান্ত হন তাদের কিন্তু কেয়ার গিভারদের সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ, যাদের পরিবার আত্মীয় স্বজন তাদের সাপোর্ট খুব প্রয়োজন কিন্তু। তো সুতরাং এই শারীরিক কিছু কিছু অল্প অল্প করলে কিন্তু মানে মানসিকভাবে মানুষ শক্তিশালী থাকে। পাশাপাশি কিন্তু আমাদের যে কেয়ার গিভার আছে তারাও যদি একটু বুস্ট আপ করেন, মেন্টাল বুস্ট আপ করেন এবং চিকিৎসকরা করেন, তাহলে কিন্তু শরীরে ইমিউনিটি অনেক বৃদ্ধি পায় এবং রোগ শুধু সুস্থতা তাড়াতাড়ি হয় এবং আরেকটা হলো রোগ ফিরে আসে না। ধন্যবাদ স্যার। শেষ প্রশ্ন, আমরা আসলে সোশ্যাল মিডিয়ার প্রতি অনেক বেশি আকর্ষিত হই এবং প্রভাবিত হই। আমরা একটু জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় দেখি চটকদার বিজ্ঞাপন, এক সপ্তাহে আমরা ক্যান্সার সারিয়ে দেবো, এ ধরনের অনেক কথা, এবং কিছু ভেষজ বা কিছু কিছু প্রোডাক্ট খাদ্য ও তারা বিক্রি করেন। আপনার কি মনে হয় স্যার, এইগুলো আসলে আমাদেরকে আসলে কোনো উপকার করে নাকি ক্ষতিই বেশি করে? ক্যান্সারের আমরা জানি যে আমরা যে সমস্ত ওষুধপত্র ব্যবহার করি এটা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের পরে এটা অনেক গবেষণা করে প্রথমে বিভিন্ন সাধারণত গিনিপিকের উপরে করা হয়, তারপরে অন্যদের হায়ার অ্যানিমেলের উপর করা হয়, তারপরে কিন্তু মানুষের উপরেও এই গবেষণাগুলো করা হয়। যারা রাজি থাকেন সেই সমস্ত ক্যান্সার রোগীদের উপরে করে, তারপরে কিন্তু চূড়ান্ত পর্যায়ে একটা অনুমোদনের ব্যবস্থা আছে। কিন্তু এটা এফডিএ, আমেরিকার এফডিএ বলে, অন্যান্য বড় বড় অর্গানাইজেশন দেয়। কিন্তু হঠাৎ করে না জেনে না শুনে একটু ভেষজ খাবার বা ওষুধ দিয়ে দিলেই কিন্তু একজন সুস্থ হয়ে যাবেন, এটা একেবারেই সম্ভব না। এটা অবৈজ্ঞানিক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না। ক্যান্সার চিকিৎসার জন্য আমাদেরকে অবশ্যই একজন প্রশিক্ষিত অনকোলজিস্টের কাছে যেতে হবে এবং অথবা সার্জনের কাছে অথবা গাইনি অনকোলজিস্ট, যার কাছে যাই না কেন, সে ছাড়া আমাদের কোনো বিকল্প পথ খোলা নাই। আমাদেরকে এই ধরনের চিকিৎসকের কাছে গিয়েই আমাদের চিকিৎসাটা নিতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। আপনার সুস্থতা কামনা করছি এবং আমরা নিশ্চয়ই আগামীতে আবার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলার সকল দর্শককে ঈদের শুভেচ্ছা এবং এটিএন বাংলার সকল কলাকুশলীকে ঈদের শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ।